শোকের মাসে বঙ্গবন্ধুর কর্মীরা জেগে ওঠে বা তাদের দোসররা বা এই চক্র কোনো না কোনো ফরম্যাটে তারা জেগে ওঠে। আপনার বিশ্লেষণ কি দিয়ে শুরু করবেন? ধন্যবাদ। আমি শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সমকালীন ইতিহাসের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। তিনি বাঙালি জাতির পিতা এবং বিবিসির জরিপে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সেই মহান মানুষটার প্রতি শ্রদ্ধা। এবং 1975 সনের 15 আগস্ট তার সঙ্গে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একইভাবে যারা ওই একই বছরে 3রা নভেম্বর জেল থানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি। আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড যাই, আমাকে অনেকগুলি সময় আমি অনেক আর্টিকেল লিখেছি। আপনি যখন বাংলাদেশে একটি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন, আমি বিভিন্ন দৈনিকে লেখালেখি করেছি, ইলেকট্রনিক মিডিয়ায় কথা বলেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনোভাবে একজন শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হঠাৎ করে 15 আগস্ট কিছু আর্মি অফিসার ক্ষুব্ধ হয়ে তাকে মেরে ফেলছে, এরকম ঘটনা না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে আপনার এই আলোচনার সংক্ষিপ্ত সময় ডিটেলস আলোচনা করা যাবে না। তো এর ভিতরে আমরা কনসাইজলি যদি বলি, সেটা হচ্ছে 1971 সনের পরাজয়ের প্রতিশোধ নিতেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। ওই সময় যারা হেরে গেছিল, তারা বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি, যারা সরাসরি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, এবং সেই সময় যে পশ্চিম পাকিস্তানে হানাদার বাহিনী তারা, এবং তাদের সাহায্য করতে যারা নৌবহর পাঠিয়েছিলেন, রাগডাক ছাড়া বলতে পারি আমেরিকা, এইসব মানুষগুলো তো হেরে গেছিল 1971-এ। সেই পরাজয়ের গ্লানিটা তারা কোনোভাবে মেনে নিতে পারেন নাই। তার পরবর্তীতে বঙ্গবন্ধু যখন বললেন বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে, এবং তিনি যখন আবারও দীপ্ত কণ্ঠে বললেন যে আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয়, আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এই সিচুয়েশনে কিন্তু বঙ্গবন্ধুকে তারা টার্গেট করলেন। কিউবাল ফিদেল ক্যাস্ট্রো বলছিল যে শেখ মুজিব, তোমার জন্য কিন্তু একটা বুলেট আজকের থেকেই তাক হয়ে থাকলো সাম্রাজ্যবাদের, কারণ তুমি জোট নিরপেক্ষ সম্মেলনে যেভাবে কথা বলছো, এটা কিন্তু তুমি যাদেরকে মানো নাই, যারা তোমাকে উত্থানে সাহায্য করে নাই, তারপর হেরে গেছে, সেই মানুষরা কিন্তু পরাজয় মানবে না। টুডে আর টুমরো হোক, তারা কিন্তু তোমাকে সবল মারবে। বঙ্গবন্ধু সেখানেই বলছিলেন যে আমার অবস্থা চিলির আলেন্দ্রের মতো হলে আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। তিনি বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ করতে চেয়েছিলেন। রাশিয়ার সমাজতন্ত্র না, চীনের সমাজতন্ত্র না, বাংলাদেশের পার্সপেক্টিভে একটা সাম্যবাদের ভিত্তিতে সকলের জন্য ধনী দরিদ্রের ব্যবধান দূর করে, গ্রাম এবং শহরের ব্যবধান দূর করে, অর্থনৈতিক সমৃদ্ধি সহ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শুরু করেছিলেন। সেজন্য তিনি একটা জাতীয় দল করেছিলেন, বড় বড় শিল্প কলকারখানাকে তিনি জাতীয়করণ করেছিলেন, সমবায় ভিত্তিক ব্যবস্থা নিয়েছিলেন। এভাবে তিনি যখন কাজকর্ম শুরু করলেন, তখন ওরা ধরলো যে এই মুজিব তো এস্টাবলিশড হয়ে যাচ্ছে, এর কনসেপ্ট তো এস্টাবলিশড হয়ে যাচ্ছে। তখনই কিন্তু তাকে আঘাত করার জন্য চেষ্টা করে। মারুফ, আপনি অনুসন্ধানী সাংবাদিক ছিলেন, আপনি মফস্বলে কাজ করেছেন, আপনার খেয়াল থাকবে 1969 সালে বঙ্গবন্ধুর কাছে একটা তথ্য আসলো যে পাকিস্তান থেকে আততায়ী আসছে তাকে হত্যা করার জন্য। তো সেই আততায়ীর ব্যাপারে তিনি তৎকালীন পাকিস্তানের বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে যে এখানে যে তাদের একটা শাখা অফিস ছিল আমেরিকার, তাদেরকে তিনি জানালেন যে আমাকে পাকিস্তান থেকে আততায়ী পাঠানো হয়েছে আমাকে হত্যা করার জন্য। ওখান থেকে তাদের যে অ্যাটাচি ছিলেন আমেরিকার, তিনি এটা আবার ওয়াশিংটনকে জানালেন যে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান নাম, তিনি জানিয়েছেন যে তাকে হত্যা করা হতে পারে। সেই সিচুয়েশন তারা সফল হলো না। বঙ্গবন্ধুকে যখন প্রধানমন্ত্রীর প্রলোভন দেওয়া সহ অবিভক্ত পাকিস্তান রক্ষা করার প্রলোভন, বিভিন্নভাবে চেষ্টা করা, সর্বশেষ আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করা হলো, সেখানে তিনি পরাভব মানলেন না। তারপর নেগোসিয়েশনের চেষ্টা করলো, সেক্ষেত্রে তিনি বাঙালি রাইটের প্রশ্নে কোনো সমঝোতা করলেন না। তখন কিন্তু তারা তাকে মৃত্যুদণ্ড দেয়, এবং মিয়ানওয়ালি কারাগারে তার মৃত্যুদণ্ড আদেশ দেওয়ার পরে তাকে জানানো হয় যে মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে তো একটা ডিমান্ড থাকে, আপনার কোনো চাহিদা আছে কিনা। বঙ্গবন্ধু নাকি বলছিলেন যে হ্যাঁ, আমার একটা চাহিদা আছে। তখন ওরা ভাবছিল যে হয়তো অনেক ফাঁসির আসামি কিছু না কিছু দাবি করে, উনি হয়তো সেটা চাইবেন। উনি তখন বলছিলেন আমার একটি দাবি, আমার মৃত্যুর পরে আমার লাশটা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে পাঠিয়ে দিও।
তখন পাকিস্তানিরা বুঝতে পারছে যে এ ঘাটতাড়া মুজিব, এর কোনো কিছুতেই সমঝোতায় নেওয়া যাবে না। আর তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি রাশিয়া সহ বিভিন্ন দেশের সহযোগিতা নিয়ে সারা বিশ্বকে সোচ্চার করলেন, ফলে বঙ্গবন্ধুর ফাঁসি কার্যকর করতে ওরা পারল না। তখন তাদের যে পরাজয়টা হলো, তাকে যখন বিমানে তুলে দেয় তখন জুলফিকার আলী ভুট্টো বলছিল যে আমরা একটা কনফেডারেশন করতে পারি কিনা, আমরা আবার সৌভ্রাতৃত্বের জায়গায় থাকতে পারি কিনা। বঙ্গবন্ধু সেখানে দীপ্ততার সঙ্গে বলছিলেন আমি কিছুই বলতে পারি না, আমার দেশে আগে ফিরে যাব, তারপর আমার বক্তব্য হবে। বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পরে তিনি বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ, নৃশংসতা, বর্বরতা, হত্যাকাণ্ড, ধর্ষণ, এই সবকিছু দেখার পরে তিনি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করলেন এবং অনুধাবন করলেন যে ওদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। তখন কিছু বিশ্বের বড় বড় রাষ্ট্র চাপ সৃষ্টি করলো যে না, পাকিস্তানের সঙ্গে তুমি সমঝোতা করো। বঙ্গবন্ধু সমঝোতা করলেন না। না করার কারণে তৌফিক আপনার মনে আছে যে আমরা হজ করতে যাব, সৌদি আরব আমাদেরকে স্বীকৃতি দেয় না, আমাদের হাজিদের ভারত হয়ে যেতে হয়। চীন আমাদের স্বীকৃতি দেয় না, আবার অন্যান্য দেশ, বড় বড় দেশ আমাদের স্বীকৃতি দেয় না। তারা বসেছিল যে শেখ মুজিবকে কখন শেষ করা যাবে। এর ধারাবাহিকতায় কিন্তু আমি ছোট্ট করে বলি, 73 সনে কিন্তু একটা টিম, আর্মির ভিতর থেকে একটা টিম গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করলেন। তারা তাকে একটা মেসেজ দিতে চাইলেন যে, বঙ্গবন্ধুকে একটা মেসেজ দিতে চাইলেন যে তুমি একটা সমঝোতা করো, সমঝোতা না করলে তুমি টিকে থাকতে পারবা না। বঙ্গবন্ধু কোনোভাবেই সমঝোতায় এগ্রি করলেন না। এই যে তিনি এগ্রি করলেন না, এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে কিন্তু তারা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মোকাবেলা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এবং পরিকল্পনা করে। এই ধারাবাহিকতায় 73 সালে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে একটা গোপন বৈঠক হয়। সেই বৈঠকের ভিত্তিতে আমেরিকান হাই কমিশনে তারা গিয়ে আলোচনা করে যে আমরা অস্ত্র কিনবো। 74 সনে একইভাবে আমেরিকান যে এম্বাসি ছিল সেখানে গিয়ে তারা সমঝোতা করে যে আমরা অস্ত্র কিনতে চাই। তারা কিন্তু একবারও বলে নাই যে একটা অস্ত্র কিনতে তো একটা দেশ আসবে, রাষ্ট্রের প্রতিনিধি, তোমরা কারা। সেখানে কিন্তু কর্নেল ফারুক, কর্নেল রশিদ এবং অন্যান্যরা ছিলেন। 74-এ একাধিকবার তাদের সঙ্গে বৈঠক হয় এবং তারা বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় বৈঠক করে। এবং সেই সময় পাকিস্তান এর নেপথ্যে ছিল, আমেরিকার সঙ্গে সম্পৃক্ত ছিল। এই ধারাবাহিকতার ভিতর থেকে তারা বাংলাদেশে তাদের আপনজন খুঁজতে থাকে। সেই আপনজন খোঁজায় 75-এর 15 আগস্টের পূর্বে আমি উল্লেখ করে দিতে চাই যে অ্যান্থনি মাস্কারহান্স তিনি আইটিভির সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেই ইন্টারভিউতে তিনি বলছিলেন যে আমাকে বঙ্গবন্ধুর খুনিরা বলেছেন যে তাদের কাছে বেস্ট চয়েস ছিল জিয়াউর রহমান। এখন অ্যান্থনি মাস্কারহান্সের কথাটা আমরা বিশ্বাস নাও করতে পারি কেউ কেউ, কিন্তু কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ দুজনে মিলে গ্রানাডা টেলিভিশন, চ্যানেল 4 এবং বাংলাদেশের চ্যানেল আই এর তৃতীয় মাত্রা জিল্লুরের সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের কাছে বেস্ট শেল্টার মনে হয়েছিল জিয়াউর রহমান। আমরা তার কাছে গেলাম, তিনি নিয়ে বিনি অনেক কথা বললেন। সর্বশেষে তিনি আমাদেরকে বললেন গো হেড। গো হেড এর বাংলা হয় এগিয়ে যাও। তা ফৌজদারি আইনের দৃষ্টিতে কোনো অপরাধী অপরাধ করতে যাবে, তাকে যদি এগিয়ে যেতে বলা হয়, তার মানে হলো তুমি খুন করতে যাও, কনসেন্ট দেওয়া। তিনি যখন জানলেন যে তার অধীনস্থ কিছু সামরিক অফিসাররা শেখ মুজিবকে উচ্ছেদ বা হত্যা করতে যাবে, তখন তার ডিউটি ছিল তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ব্যবস্থা নিয়ে দিয়ে তা এগিয়ে যাওয়ার কথা বললেন। বঙ্গবন্ধুর খুন হওয়ার পরে কিছু অফিসার যখন জিয়াউর রহমানের কাছে গেলেন, তারা তাকে মেসেজ দিলেন প্রেসিডেন্ট ইজ ডেড, প্রেসিডেন্ট ইজ কিল্ড। তখন তিনি বললেন যে সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার। রাষ্ট্রপতির হত্যাকাণ্ড শোনার পরে তিনি বললেন সো হোয়াট এর বাংলা দাঁড়ায় তাতে কি হয়েছে, ভাইস প্রেসিডেন্ট নেবে। তখন তার স্বাভাবিক উচ্চারণ হওয়ার কথা ছিল রাষ্ট্রপতিকে কারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, চলেন আমরা ব্যবস্থা নিই, ভালো কি মন্দ। তা না করে বললেন সো হোয়াট। এর অল্প দিনের ভিতরে কিন্তু আপনার সবই, আর আমাদের যারা দর্শক শ্রোতা সবাই জানে কিভাবে খন্দকার মোস্তাককে সামনে রেখে দায়িত্ব নিলেন। স্বল্প সময়ের ভিতরে জিয়াউর রহমান সেনা প্রধান হয়ে গেলেন। কদিন পরে তিনি নিজে সামরিক আইন প্রশাসক হয়ে গেলেন। তিনি তৎকালীন জাস্টিস সরিয়ে দিয়ে নিজে সেনা প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়ে গেলেন। এভাবেই তিনি যে বেনিফিশিয়ারি, এই জায়গাটা তিনি চলে আসলেন। এবং বঙ্গবন্ধুর খুনিরা, এটা খুব প্রণিধানযোগ্য, খুনিরা বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়ে বলছেন, আদালতে অ্যারেস্ট হওয়ার পর তারা বলছেন যে আমাদেরকে ফ্রিলি ব্যাংককে যাওয়া, পাকিস্তানে যাওয়া এবং টাকা পয়সা দেওয়া, ডলার দেওয়া, বিদেশি হাই কমিশনে চাকরি দেওয়া, সব ব্যবস্থা জিয়াউর রহমান আমাদের করে দিয়েছেন। কারণ আমাদের এই কৃতকর্মের বেনিফিশিয়ারি তিনি, এবং তার কনসেন্ট নিয়ে আমরা এই কাজকর্মগুলো করেছি। আর
এই বঙ্গবন্ধুকে হত্যার পরপরই কিন্তু সৌদি আরব সহ চীন এবং অন্যান্য রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিল। এর দ্বারা বোঝা যায় যে শেখ মুজিবকে খুন না করলে বাংলাদেশকে তারা মেনে নেবে না। এভাবে ধারাবাহিকতায় যদি আমরা দেখি তাহলে দেখা গেল যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য দেশি এবং বিদেশি চক্র একত্রিত হয়েছিলেন, এবং খুনের পরে বেনিফিটেড হলেন কারা? সংবিধানের 38 আর্টিকেলে লেখা ছিল ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। আর্টিকেল 38 এর শেষ পার্টটাকে বাদ করে সেখানেই আসা হলো করা যাবে। তখনই কিন্তু আপনার খেয়াল থাকবে, আপনি বৃহত্তর বরিশালের সন্তান, পিরোজপুরের কাউখালীর মাওলানা আব্দুর রহিম, তিনি কিন্তু আইডিএল গঠন করলেন, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। এই বাংলাদেশে প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে একটা নতুন ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলো। সেই দলের ভিতরে, দলের অবয়বে কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তিরা আসা শুরু করলো। পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম বাংলাদেশে আসলেন, একে একে শাহ আজিজকে প্রধানমন্ত্রী, মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাস, যিনি বাংলাদেশের স্বাধীনতার কনসেপ্টে বিশ্বাস করতেন না, তাকে রাষ্ট্রপতি করার থেকে শুরু করে জয়পুরহাটের আব্দুল আলিম, তার ধারাবাহিকতায় মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা রাষ্ট্র ক্ষমতায় আসলো, এবং ধর্মভিত্তিক রাজনীতি যারা করত তারা বিকশিত হলো বাংলাদেশে। আমি এই ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড এই কারণে বললাম যে বঙ্গবন্ধুকে খুন করার জন্য অগস্ট বেছে নিয়েছিল তারা, কারণ অগস্টের প্রেক্ষাপটটা যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল, ওই সময়টাকে তাদের কাছে উপযুক্ত সময় মনে হয়েছিল, যে সেই সময়টা সেনাবাহিনী অপ্রস্তুত থাকবে, সেনা প্রধান যে তাকে বিভিন্ন রকম টিম বাইরে পাঠানো হয়, তাদের বিভিন্ন ট্রেনিং এ টিম বাইরে পাঠানো হয়, ওই সময়টায় তাদের ইন্টারন্যাশনাল যে লবিং, পাকিস্তানি লবিং এবং বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকা যারা, তারা সবাই মিলে তাদের জন্য কুমিল্লায় প্রিপারেশন নেওয়া, ঢাকায় প্রস্তুতি নেওয়া, আমেরিকান এম্বাসির ক্লিয়ারেন্স, সবকিছু মিলিয়ে তারা প্রপার টাইমটাকে বেছে নিয়েছিল। সে কারণেই বঙ্গবন্ধুকে আমি একটু ইন্টারাপ্ট করছি। তার মানে এই যে 15ই আগস্ট, মানে 75-এর আগস্ট, 2004-এর আগস্ট এবং 24-এর আগস্ট, এইটা কি যোগসূত্র আছে? ডেফিনেটলি। আপনি মনে আছে আপনার যে সারা দেশে সিরিজ বোমা, আপনি যদি সিরিজ বোমাটা ধরে নেন, 17 আগস্টের আপনি যদি ধরে নেন 2004-এর 21 আগস্ট গ্রেনেড হামলায়, সেখানে কিন্তু মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদ জড়িত, মাওলানা তাজউদ্দিন জড়িত। এবং তাজউদ্দিন হচ্ছে বিএনপির উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর আপন ভাই, এবং তাদের যে কোর্টের স্টেটমেন্ট, সেখানে কিন্তু তারা তারেক রহমানকে সম্পূর্ণরূপে ইনগেজ করেছেন, তারেক রহমানের ভূমিকা কি ছিল সেটা তারা বলেছেন। আবার কর্নেল রশিদের স্ত্রী জোবায়দা রশিদ যে স্টেটমেন্ট দিয়েছিলেন, তিনি কোর্টে বলেছিলেন যে বিভিন্ন সময় জিয়াউর রহমান তাকে কি বলতো, যে ওনারা তো কাজ করতেছে না, আমার ব্যাপারটা ওনারা দেখছে না কেন। এই লিঙ্ক অফ চেইনটা 15 আগস্টের যে ঘটনাটা, 21 আগস্টের ঘটনাটা, সিরিজ বোমার ঘটনাটা এবং 5 আগস্ট 2024-এর ঘটনা, এগুলো একই সূত্রে গঠিত এবং এর সঙ্গে একই ইন্টারেস্টেড গ্রুপ জড়িত। 5ই আগস্ট 2024-এ যারা বেনিফিশিয়ারি হয়েছে, 21 আগস্টে যারা বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিলেন, 1975-এর 15 আগস্ট যারা বেনিফিশিয়ারি হয়েছে, এরা কিন্তু সবই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী, দেশি এবং বিদেশি মিলে। ফলে আপনার কোশ্চেনটা একেবারে কারেক্ট, সবই একই যোগসূত্রে গ্রথিত। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে 75-এর 15 আগস্ট জাতির জনককে হত্যার পরে, অর্থাৎ স্বঘোষিত যে খুনিরা, তাদের যেভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, এই 24-এ এসেও 24-এ 5 আগস্টের ঘটনার ইন্ডেমনিটি দেওয়া হলো একই প্রক্রিয়ায়। তার মানে ওই সময় যেই প্রক্রিয়ায় আপনি যে ঘটনাগুলো বললেন, যে প্রক্রিয়াগুলো বললেন, সেটা আর এই 24-এর পরবর্তী যে ডক্টর ইউনূসের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো কি একই ভাবে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের সংবিধানটা, এই যে সংবিধানটা, এই সংবিধানটা এখনো বাংলাদেশে আছে, এই সংবিধানটা বাতিল হয়নি। এই সংবিধানে কাউকে দায় মুক্তি দেওয়ার কোনো স্কোপ নাই, আর অপরাধীকে দায় মুক্তি দেওয়ার বাংলাদেশের আইনে যেমন নাই, বিশ্বের কোনো জায়গায় নাই। এই সংবিধানে বলা আছে নোবডি ইজ অ্যাবভ দি ল, আর এই লয়ের বাইরে কোনো আইন করা যাবে না। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে গিয়ে কোনো আইন করা হলে যে আইনটুকু করা হবে সেটুকু বাতিল বলে গণ্য হবে। এখন 1975 সালের 16ই আগস্ট থেকে
1979 সালের 5 এপ্রিল পর্যন্ত যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, অবৈধ এই সেন্সে বলছি, আপনার নতুন প্রজন্মের অনেক দর্শক আছে, রাষ্ট্রপতি ধরে নেন শেখ মুজিবুর রহমান এমনি মারা গেছে, উপরাষ্ট্রপতি হবেন, তার দায়িত্বের জায়গায় তিনি আসবেন, উপরাষ্ট্রপতি না হলে স্পিকার আসবেন। খন্দকার মোস্তাককে, তিনি তো এই ক্যাটাগরিতে পড়েন না। আচ্ছা, খন্দকার মোস্তাকও নাই, তাহলে সিনিয়র মোস্ট মিনিস্টার আসবেন। তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একজন বিচারককে নিয়ে কিভাবে বসানো হলো? সেই বিচারককে সরিয়ে আবু সাদাত মোহাম্মদ সায়েম তার বঙ্গভবনের লাস্ট ডেজ বইতে লিখছেন জিয়াউর রহমান কিভাবে তাকে পিস্তল ধরে তার বেডের উপরে বুটওয়ালা পা দিয়ে বলছেন সাইন ইট, এভাবে তাকে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর নিজেই বলেন আমি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আমি রাষ্ট্রপতি। ওনাকে কেউ ভোট দেওয়া লাগলো না, উনি রাষ্ট্রপতি। এখানে আরো ইন্টারেস্টিং হচ্ছে, রাষ্ট্রপতি হতে গেলে তাকে একটা সিভিলিয়ান হতে হয়। উনি তখন কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, উনি চাকরি করেন। তা চাকরিজীবী তো রাষ্ট্রপতি হতে পারেন না। আজকে যদি একজন সরকারি চাকরিজীবীর বলে আপনি মন্ত্রী হবেন, ল ডাজ পারমিট ইট? নো, ল তো পারমিট করে না। তাহলে উনি যে এই যে খুন খারাপের ষড়যন্ত্রের সঙ্গে থাকলেন, তার ধারাবাহিকতা থেকে উনি যে বেনিফিশিয়ারি। আমাদের ক্রিমিনোলজিতে একটা কথা বলে, কোন ঘটনার সাক্ষী নাই, কিন্তু ঘটনার দ্বারা যিনি লাভবান ধরে নেওয়া হবে, এই ঘটনায় নেপথ্যে তিনি আছেন। ওই জন্য পুরন ঢাকার শহীদ কমিশনার খুন করার হুকুম দিয়ে উনি বিদেশে থাকতেন, দেশে থাকতেন না। পরে একবার তো আসামি স্বীকারই করলো যে সব ব্যবস্থা ওস্তাদ করে দিয়ে ওস্তাদ বিদেশে, তারও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, মানে স্পটে থাকা লাগবে না। কাজে এই যে বেনিফিশিয়ারি, উনি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তা কোনো অপরাধের সঙ্গে ডাইরেক্ট যিনি ঘটনা ঘটাবেন তারও যে সাজা হয়, যিনি ষড়যন্ত্র করবেন তার সাজা কিন্তু একই। হুকুম যে দেবেন এবং যিনি খুন করবেন তাদের সাজা কিন্তু একই। তাহলে ওই যে 1975 সনের 16ই আগস্ট থেকে 1979 সালের 5 এপ্রিল, অর্থাৎ 6 এপ্রিল তো পার্লামেন্টে পঞ্চম সংশোধনী বিলটা তোলা হলো। এই পর্যন্ত সকল ঘটনাকে বৈধতা দেওয়ার জন্য উনি যে আইনটা নিয়ে আসছিলেন, সেই আইনটা হলো ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইন করলেন এবং সেটা সংবিধানের ভিতর ঢুকালেন। আমাদের সুপ্রিম কোর্ট ওটাকে বলল না, সবাই মিলেও যদি আইন করো যেটা অবৈধ, সেটারে পার্লামেন্টের 300 জন আর 300 জনে মিলে আইন করলো এটা অবৈধ। এবং ওই রায়ে পার্লামেন্ট বলল অবৈধ ক্ষমতা দখলকারী রাষ্ট্রদ্রোহী, তার কৃতকর্ম অবৈধ, তাকে ইউজার বার বলা হলো, অর্থাৎ তার সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ করা হলো এবং তার ওই পিরিয়ডটাকে রাষ্ট্রপতি হিসাবে কাউন্ট করা যাবে না, এটা পর্যন্ত বলে দিল। একইভাবে এরশাদ সাহেবের ঘটনাকেও 7ম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট এই জাজমেন্ট দিয়ে দিল। ফলে অব্যাহতি দেওয়া যায় না, সর্বোচ্চ আদালত বললেন। এখন একই ব্যক্তিরা ধরেন বাংলাদেশের সংবিধানে ইউনূস সাহেব আজকে ক্ষমতা দখল করেছেন, আমাদের সংবিধানে কিন্তু তৌফিক কোথাও তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান নাই। তাহলে আপনি কে? তাহলে আপনি ক্ষমতা দখল করছেন যিনি, আপনি অবৈধ, আপনার এই ক্ষমতা দখলের কোনো সুযোগ নাই, আইনগতভাবে তিনি ক্ষমতা দখল করতে পারেন না। ফলে উনিও যে দখল করছেন এইটাও আইনের দৃষ্টিতে উনি অবৈধ। এই অবৈধ ব্যক্তির কৃতকর্মকে কিভাবে উনি রক্ষা পাবেন, এই জন্য কারো পরামর্শে উনি একটা ইনডেমনিটি তৈরি করাবার চেষ্টা করছেন, যে যারা খুন খারাপি করছেন, অর্থাৎ ওনার পক্ষে যারা খুনের কাজটি করেছেন তাদেরকে উনি বাঁচাবার জন্য একটা ইনডেমনিটি দিয়েছেন। আমি আপনার স্ক্রিনে একটা ডকুমেন্ট নিয়ে আসছি। এই ডকুমেন্টটা আমাদের সুপ্রিম কোর্ট যখন মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠালেন, রেফারেন্স পাঠিয়ে বললেন যে প্রধানমন্ত্রী নাই, আমার কাজকর্ম এখন চালাবো, সংবিধানের তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও নাই, আমি কি করতে পারি? আমাদের সুপ্রিম কোর্ট যেটা বললেন, লিখছে, আমি বাংলাই বলি সবার বোঝার জন্য, লিখছে রাষ্ট্রপতির প্রেরিত বিষয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনলাম, যেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা